গায়েবুলে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের মেয়েদের গায়েও হাত দিতে তারা ভুল করেনি। সারা বাংলাদেশের চিত্র ছিল প্রায়, কিন্তু সেদিন বাংলাদেশ খুশে উঠেছে। তারই ধারাবাহিকতায় 16 তারিখ 15 তারিখ এই রাতের ঘটনার পর 16 তারিখ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের চত্বরে দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়ে এক সাহসী বিপ্লবী সে বলেছিল, এই জালিম সরকার হয় আমার অধিকার দেয়, না হয় আমাকে একটা গুলি দেয়। আবু সাহেব জানালে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেটেছে গুলি কর। জানা মেলে যে গুলি নিয়েছে কিন্তু পালিয়ে যায়নি, সে তার লাশ আর তার রক্ত এই দেশবাসীর কাছে আমানত রেখেছে। আমি যেভাবে জাতির জন্য লড়াই করে জীবন দিয়েছি, যে প্রয়োজনে জীবন দিয়েছি, যারা বেঁচে থাকবে সেই প্রয়োজন তোমাদেরকে পূরণ করতে হবে। প্রয়োজনটা কি ছিল? রাজপথে এসে তারা একটাই স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা কোনো বৈষম্য অবিচার মানব না। এই সমাজে অবশ্যই ন্যায়চার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে। এখানেই সমস্যা। এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ, এই সবগুলা বাস পাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসেছে পারে। এখানে আমি আস্তে আস্তে শুনছিলাম একজন বক্তা বলছিলেন, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় না। সে যা পায় রাজধানীর ঘাটে আসতে আসতে এটা কিন্তু চারগুণ হয়ে যায়। কিন্তু ওই কৃষক, প্রান্তিক চাষি, তার পণ্যের মূল্য পায় না। তার না পাওয়ার দুটো কারণ, একটি হচ্ছে সিন্ডিকেট, আরেকটি হচ্ছে চাঁদাবাজ। এই দুইটার কারণে কৃষক যেমন তার ন্যায্য মূল্য পায় না, পরিবহন মালিকরা যেমন অতিষ্ঠ ঘাটে ঘাটে চাঁদার বদলে। আবার ব্যবসায়ীরা যারা আছেন, এত চাঁদা প্রান্তিক চাষে সেই মূল্য থেকে যুক্ত হতে থাকে, তারা যখন ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে যান, ক্রেতাদের মুখের দিকে তাকিয়ে তারাও কষ্ট পায়। কারণ সাধারণ জনগণ বড় কষ্টে। একটা দ্রব্যের মূল্য প্রান্তিক চাষি থেকে ঢাকায় আসতে পর্যন্ত দামও হতে পারে, চারগুণ হয়ে গেল। তা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে সকলেই ক্ষতিগ্রস্ত, কৃষক ক্ষতিগ্রস্ত, পরিবহন মালিক ক্ষতিগ্রস্ত, যারা হোলসেল ব্যবসা করেন তারা ক্ষতিগ্রস্ত, যারা রিটেল ব্যবসা করেন তারাও। মূল কারণ ছাড়া আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনারা 28 তারিখ সম্ভব গত মাসে ছাত্রাবাসদেরকে হাতে নাতে এখানে আপনারা শিক্ষা দিয়েছিলেন। আমরা সারা বাংলাদেশে অতিষ্ঠ নির্যাতিত মজলুম ব্যবসায়ীদেরকে আমরা বলি, কাওরান বাজারের মতো আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে। তবে আমরা কথা দিচ্ছি, এখন সরকারি প্রশাসন যন্ত্রের অবহেলা, দায়িত্ব পালনে গাফলাতির কারণে, আর হতে পারে কিছু জায়গায় আন্দোলনের ভাগ করার কারণে এই যে চাঁদা হয়, আমরা আশাবাদী বাংলাদেশের মুক্তিকামী মজলুম জনগণের ইনশাআল্লাহ আমানত এবং ভোটে আগামী 12 তারিখ আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী এলাকাগুলির অর্থনীতির প্রার্থীদেরকে ইনশাআল্লাহ নির্বাচিত করবে। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90 চাঁদাবাজের হাত অবশ্য হয়ে যাবে। বাকি 10 যারা না করে ওদেরকে বোঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে। কারণ উঠে দিকে তাকাবো না। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে। সেই ক্ষেত্রে আমরা হবো নির্দয়, নিষ্ঠুর, কঠোর।
দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে, ছাত্র কবর থেকে মুক্ত করার স্বার্থে মুসিবতে পড়েছে। আমি রাজনীতি করবো, আমি চাষাবাদ নিয়ে করবো, কিন্তু আমাকে চাষাবাদ বলবেন না, এটা কোন কথা? তাই আপনি চাষাবাদ ইসলামের না, তাকে কেউ চাষাবাদ করবে না। আপনি যখন চাঁদাবাজি করবেন তখন এই কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ। চাঁদাবাজির সাথে রাজনীতির সম্পর্ক কি? এটি তো দুর্বৃত্ত করা। রাজনীতি হচ্ছে নীতির আল্লাহ, যে মানুষকে সম্মান দিবে, নিরাপত্তা দেবে, যা মানুষের হাতে কাজ তুলে দেবে। এই সাথে চাঁদাবাজের কি সম্পর্ক? কিন্তু আমরা জড়িত এর জ্বালায়। প্রিয় জনগণ, প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ, কথা দিচ্ছি, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পাঠাবো না, এই চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরাও মাঠে নামবো।